আজকে আমাদের বাংলা সাহিত্যের অ্যানালাইসিস ক্লাস। এটাকে আমরা মানে গতানুগতিক প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস না বলে আমি এটাকে বলবো এটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস ক্লাস। যে আমরা অ্যাকচুয়ালি কোশ্চেনের ট্রেন্ডটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ট্রেন্ড বলতে হচ্ছে আমাদের ওভার দ্য টাইম 35তম থেকে শুরু করে 50তম পর্যন্ত আমাদের যে বাংলা সাহিত্যের প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলোতে কোন বিষয়গুলো গুরুত্ব বেড়েছে, কোন বিষয়গুলোর গুরুত্ব কমেছে, এবং শুধুমাত্র কবি সাহিত্যিক না, ওই কবি সাহিত্যিক থেকে কোন আঙ্গিকে বা তার কোন অ্যাঙ্গেলে আসলে কোশ্চেনগুলো হয়েছে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। প্রথমে আমি যেটা বলবো যে আমরা 35তম থেকে 50তম পর্যন্ত মোট 16টা বিসিএস এখন পর্যন্ত, যদি আমরা ইনক্লুসিভ 35তমটা সহ ধরি, এবং 16টা বিসিএসে আনুমানিক অন অ্যাভারেজ আমরা ধরতে পারি যে 320টার মতো কোশ্চেন। 50তম বিসিএসে আপনারা জানেন যে বাংলা সাহিত্যে 50তম থেকে 15টা কোশ্চেন করা হয়েছে। তার আগ পর্যন্ত মোটামুটি 20টা কোশ্চেন ছিল, বাট ইউজুয়ালি দুই একটা কোশ্চেন একটু এদিক ওদিক হয়। যেমন 50তমতে 15টা আসার কথা থাকলেও কোশ্চেন কিন্তু আসছে হচ্ছে 13টা। এখন আমাদের একটা মানে মানবন্টন অলরেডি পিএসসি থেকে দেওয়া আছে, যে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই স্টাইলে একটা মানবন্টন দেওয়া আছে। বাট স্টিল আমরা যদি কোশ্চেনগুলো একটু আলাদাভাবে একটু দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, এছাড়া আধুনিক যুগ বলতে আমরা মনে করেন যে 47 পর্যন্ত একটা ট্রেন্ড, অর্থাৎ রবীন্দ্রনাথ, নজরুল, এই ট্রেন্ড একটা, এবং তারপরে যেগুলো সেগুলোকে আমরা আধুনিক সাহিত্য যদি আমরা বলি। এছাড়া পত্রিকা এবং হচ্ছে ছন্দ, ভাষা, এইভাবে যদি আমরা একটু সেগমেন্ট করি, তাহলে আমরা দেখব যে সবচেয়ে বেশি আসলে 1800 থেকে 1947-এর যে কবি সাহিত্যিকদের যে সাহিত্যকর্ম যেগুলো আছে, সেগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন অ্যাকচুয়ালি হয়েছে। অর্থাৎ 1800 থেকে 1947 এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনের কবি সাহিত্যিক সবচেয়ে বেশি আসছে। এরপরে যদি আমরা দেখি, আমাদের খুব দ্রুত ইনক্রিজ করছে হচ্ছে আধুনিক সাহিত্য, অর্থাৎ 1947 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যদি আমি বলি, এই কবি সাহিত্যিক এর পরের গুরুত্বপূর্ণ অংশ। এবং এরপরে হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ। প্রাচীন এবং মধ্যযুগ মোটামুটি স্টেডি, কারণ আপনারা জানেন প্রাচীন এবং মধ্যযুগ থেকে ইউজুয়ালি 5টা কোশ্চেন সাধারণত আসে, 5 প্রাচীন এবং মধ্যযুগ মিলে। তো এটা মোটামুটি একটা মানে স্টেডিনেস ফলো করে। সো এটা হচ্ছে ওভারঅল, যদি আমি একটা ব্রড লাইনে যদি আমি চিন্তা করি যে কোন জায়গাটা থেকে কেমন কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে এই অবস্থা। এবার আমরা আস্তে আস্তে আরেকটু ভিতরের দিকে যাব। আমরা যদি এখন একটু প্রাচীন যুগের ট্রেন্ডের কথা একটু দেখি, বা প্রাচীন যুগের কোশ্চেনগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রাচীন যুগের কোশ্চেন মানেই হচ্ছে মানে চর্যাপদ, কারণ আপনারা মোটামুটি জানেন প্রাচীন যুগে আসলে মানে এটা চর্যাপদ কেন্দ্রিক, কারণ প্রাচীন যুগের আসলে আমাদের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদ। এছাড়া মানে আমরা তেমন একটা মানে কিছু আসলে দেখতে হয় না প্রাচীন যুগ থেকে। বাট কোশ্চেনের প্যাটার্ন যেটা, সেটা যদি আমরা একটু দেখি, আমরা দেখবো যে চর্যাপদের কবিদের নিয়ে কোশ্চেন হয়। ওকে, চর্যাপদের ভাষা, স্পেশালি এটা সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা, এটা নিয়ে কোশ্চেন হয়। এটা নিয়ে কোশ্চেন শুধুমাত্র প্রিলি না, এটা নিয়ে কোশ্চেন রিটেনেও হয়। এইটা মানে বৌদ্ধ ধর্মের প্রভাব, স্পেশালি হচ্ছে এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের লেখা, এই রিলেটেড কোশ্চেন মোটামুটি এটা কোশ্চেনের মধ্যে থাকে। এবং চর্যাপদের আর বেশ কিছু নাম, যে চর্যা বিনিশ্চয়, চর্য বিনিশ্চয়, হ্যাঁ, চর্যগীতিকোষ, অর্থাৎ এই ধরনের যে ডিফারেন্ট নামে ডাকা হয়, বা চর্য বিনিশ্চয় মানে হচ্ছে কোনটা আচরণীয়, কোনটা আচরণীয় না, এই জিনিস, অর্থাৎ চর্যাপদের অন্যান্য যে বিভিন্ন নাম, সেটা থেকে মোটামুটি এখানে কোশ্চেনের মানে ট্রেন্ড, মানে ডেন্সিটি এখানে একটু বেশি থাকে। আমরা যদি ফ্রিকোয়েন্সি প্যাটার্ন দেখি, মোটামুটি প্রতি পরীক্ষায় একটা থেকে দুইটা কোশ্চেন আসছে, যেহেতু প্রাচীন যুগ থেকে 5টা কোশ্চেন, প্রাচীন মধ্যযুগ থেকে, তো সেক্ষেত্রে প্রাচীন যুগ থেকে একটা বা দুইটা কোশ্চেন, আর মধ্যযুগ থেকে বাকিগুলো কোশ্চেন আসে। সো এই চর্যাপদ এইখান থেকে মোটামুটি একটা বা দুইটা কোশ্চেন মোটামুটি থাকে। যেটা বললাম যে অন্যান্য প্রাচীন যুগের যে সাহিত্য, সেটা আসলে এখানে তেমন একটা প্রাচীন যুগে চর্যাপদ, জাস্ট চর্যাপদ কেন্দ্রিক, অন্যান্য কোনো সাহিত্যের এখানে তেমন একটা গুরুত্ব নাই। সো চর্যাপদ আপনি 100% একদম প্রপারলি যদি ক্লিয়ার করেন, তাইলে এই জায়গাটায় আপনি সেফ থাকতে পারবেন। সো চর্যাপদে আপনারা হচ্ছে আমার যে নোটটা আছে, ওটা মোটামুটি আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি, ওইটা দেখবেন। এর পাশাপাশি আপনারা চাইলে আরেকটা রেফারেন্স বইও দেখতে পারেন, অর্থাৎ যেহেতু প্রাচীন যুগে চর্যাপদ ছাড়া কিছু নাই, সো এটাতে আপনি চেষ্টা করবেন যে যতটুকু ডেপথে পড়া যায়, স্পেশালি প্রাচীন এবং মধ্যযুগ। আমি আজকে আলোচনা করে দিব যে আমি যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, যেহেতু আপনার হাতে মাথায় রাখবেন যে 1 বছর সময় আছে বা একটা ভালো সময় আছে, যে একটা শুধুমাত্র বই ফলো না করে জাস্ট যদি পসিবল হয় 2-3টা রেফারেন্স বুক সেখান থেকে যদি আপনি মোটামুটি একটু দেখতে পারেন, সবচেয়ে ভালো হয়। এটার জন্য আপনি মনে করেন যে আমার যে নোটটা আছে সেই নোটটা দেখতে পারেন, এর পাশাপাশি অগ্রদূত অথবা MP3, যে কোনো একটা, মানে এর পাশাপাশি আরেকটা একটু ফলো করার চেষ্টা করবেন। তাইলে চর্যাপদ আমরা মোটামুটি খুব ভালো করে দেখব, মানে যা আছে এখান থেকে কিছুই বাদ দিব না, ঠিক আছে? যেহেতু এখানে প্রাচীন যুগে চর্যাপদ ছাড়া আসলে আর কিছু নাই। আমরা একটু মধ্যযুগের ট্রেন্ডটা আমরা একটু দেখার চেষ্টা করব, যে মধ্যযুগের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোতে কী ধরনের চেঞ্জ আসলে হচ্ছে,
বা কী ধরনের চেঞ্জ আমরা এখানে এক্সপেক্ট করতে পারি। সো প্রথমত মধ্যযুগ মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা হচ্ছে মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং এখান থেকে মোটামুটি সবচেয়ে বেশি কোশ্চেন এখন পর্যন্ত বৈষ্ণব পদাবলী থেকেই আসছে, এবং মধ্যযুগের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে বুঝতেই পারতেছেন বৈষ্ণব পদাবলী আপনি 2-3টা রেফারেন্স বই মিলে আপনার যতটুকু আছে, যত ডেপথে পড়া যায় বৈষ্ণব পদাবলী পুরোপুরি কাভার করার চেষ্টা করবেন। এছাড়া আছে হচ্ছে মঙ্গল কাব্য। দেন যদি আমি বলি যে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্সের মানে ধারাবাহিকতায় মঙ্গল কাব্য মোরললেস এটা একটা স্টেডি নাম্বারে আসে, মানে এটার ইম্পর্টেন্স মানে অলওয়েজ মোটামুটি কনস্ট্যান্ট থাকে। যেমন বৈষ্ণব পদাবলী হচ্ছে রিসেন্ট টাইমে বৈষ্ণব পদাবলী মানে শেষের দিকে 45তম থেকে 50তম কোশ্চেনে দেখবেন যে বৈষ্ণব পদাবলীর ফ্রিকোয়েন্সি একটু বাড়ছে। বাট মঙ্গল কাব্য কিন্তু অলওয়েজ একটা মানে স্টেডি কাউন্ট মেনটেন করে মঙ্গল কাব্যটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে মঙ্গল কাব্য সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। বাট রিসেন্ট ট্রেন্ডে আপনি যদি দেখেন তাহলে দেখবেন বৈষ্ণব পদাবলী। দেন হচ্ছে আলাউল, আলাউল থেকে বেশ ভালো কোশ্চেন হয়। দেন ভারতচন্দ্র, রায়গুণাকর, এরপর হচ্ছে বিদ্যাপতি, এরপর হচ্ছে পুঁথি সাহিত্য। ঠিক আছে, তাইলে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যাপতি, পুঁথি সাহিত্য এগুলো হচ্ছে মধ্যযুগের, যদি আমি একটু সিকোয়েন্সিং করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলা। ঠিক আছে, এখন কোশ্চেনের ধরন কি বা কী ধরনের কোশ্চেন হয় আমরা যদি দেখি যে এখানে ইউজুয়ালি যে কাব্যের সাথে কবির মিল, অর্থাৎ মনে করেন যে কোনো একটা চরণ দিয়ে দিল, এই চরণটা কোন কবির লেখা, সো এদের মধ্যে রিলেট করা, অথবা হচ্ছে মনে করেন যে এই কাব্যগ্রন্থটা কোন কবির লেখা। সো এখানে যেমন পংক্তিও যেমন হচ্ছে আসতে পারে যে আপনার এই পংক্তিটাকার, আরেকটা হচ্ছে মানে কাব্য বা কবিতা যেটা বা হচ্ছে এই গ্রন্থ যেটা, সেই গ্রন্থটা কার লেখা। সো মানে একটা কাব্যর নাম দিয়ে দিল, এটা আপনার কোন কবি সেটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে বললো। তাইলে এটা গেল একটা। দেন হচ্ছে মানে ধর্মীয় ধারা বিষয়ক কোশ্চেন। ধর্মীয় ধারা বিষয়ক কোশ্চেন বলতে আপনারা দেখবেন যে মধ্যযুগের মধ্যে কিন্তু আপনার জীবনী সাহিত্য আছে, হ্যাঁ, ওই যে জীবনী সাহিত্য। সো এটা কিন্তু একটা ধর্মীয় ধারাকে কেন্দ্র করে আসছে। এছাড়া আপনি যখন দেখবেন যে মঙ্গল কাব্য কিন্তু যে এক একটা মঙ্গল কাব্য এক একটা দেবদেবীকে কেন্দ্র করে বা এক একটা দেবদেবীকে ফোকাস করে মঙ্গল কাব্য কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। সো এই ধর্মীয় ধারা রিলেটেড কোশ্চেন মানে আপনি দেখবেন যে এই রিলেটেড কোশ্চেনগুলো আসে যে এটার কোন দেবতা বা কোন দেবী, হ্যাঁ, মানে ওটার সেন্টার পয়েন্ট বা ফোকাস পয়েন্ট স্পেশালি মঙ্গল কাব্যে। এছাড়া উপাধি, আপনি দেখবেন যে মধ্যযুগের যে কবি সাহিত্যিক যারা আছেন তাদের এক বা একাধিক উপাধি আছে, বিকজ মধ্যযুগে ম্যাক্সিমাম কবি সাহিত্যিক হচ্ছে রাজা বাদশাদের পৃষ্ঠপোষকতায় তারা হচ্ছে সাহিত্যকর্মগুলো চর্চা করতো। সো রাজা মানে তারা যেটা করতো তারা হচ্ছে মানে তারা ওই তাদেরকে একটা উপাধি দিত খুশি হয়ে, যে যেমন ভারতচন্দ্রের পরে রায়গুণাকর, এরকম অনেকগুলো কবি সাহিত্যিকদের এরকম উপাধি আছে। সো উপাধিগুলো থেকে আমরা দেখি যে কোশ্চেন বেশ ভালো কোশ্চেন হয়। সাহিত্যিক পরিচয়, সাহিত্যিক পরিচয় বলতে যেমন মানে কি কোন এলাকার, আলাওল কোন এলাকার, হ্যাঁ, যেমন যেটা মতভেদ আছে চিটাংয়ে একটা মতভেদ আছে। আবার হচ্ছে আরাকান রাজসভার কবি কে কে এই ধরনের কোশ্চেনের ট্রেন্ড, অর্থাৎ এই এলাকার কবিকে, এই যুগের বা এই অংশের কবিকে, এই কাব্য পরিচয় বা মঙ্গল কাব্যের কবিকে, অথবা হচ্ছে মানে পুঁথি সাহিত্যের কবিকে, অর্থাৎ এই যে সাহিত্যিক পরিচয় এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রেন্ড। আচ্ছা, আমরা যদি মানে একদম খুব মানে স্লাইড চেঞ্জের কথা দেখি, মানে একেবারে 45 থেকে 50তম পর্যন্ত যদি আমাদের ট্রেন্ডের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে বৈষ্ণব পদাবলীর কোশ্চেন মোটামুটি আমাদের এখানে ইনক্রিজ হয়েছে, বৈষ্ণব পদাবলীর ইম্পর্টেন্স বাড়ছে এবং বৈষ্ণব পদাবলীর কোশ্চেন বাড়ছে। মানে রিসেন্ট টাইমে 45 থেকে 50টার মধ্যে বৈষ্ণব পদাবলী থেকে বেশ ভালো কোশ্চেন আসছে। মঙ্গল কাব্য মোটামুটি স্টেডি আছে, যে মঙ্গল কাব্য থেকে কোশ্চেন মোটামুটি সবসময় একটা মানে নর্মাল রেঞ্জে আসে। আর পুঁথি সাহিত্য এটা মোটামুটি মাঝে মাঝে এখান থেকে হয়তো একটু আসে। এবার আমরা দেখি হচ্ছে আধুনিক সাহিত্য। আধুনিক সাহিত্যের মধ্যে আমরা মানে 35 থেকে মানে 50তম পর্যন্ত যদি আমরা দেখি যে মানে কন্টিনিউয়াসলি এই কবি সাহিত্যিক এরা কখনো মিস যায় নাই বা এদের ইম্পর্টেন্স কখনো মিস হয়নি। যেমন এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মানে অলওয়েজই খুবই স্টেডি ছিল, অলওয়েজ মানে সবসময় গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বঙ্কিম, মাইকেল এবং শরৎচন্দ্র, এই পাঁচজন অলওয়েজই খুবই স্টেডি থাকে এবং অলওয়েজই খুবই ইম্পর্টেন্ট। সো এদেরকে খুব ভালো করে পড়তে হবে। আমি এদের আবার ট্রেন্ডগুলোও আলোচনা করবো যে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল তাদের হচ্ছে কোন ধরনের ট্রেন্ডের কোশ্চেন আসতেছে, যাতে করে আপনারা ইম্পর্টেন্সটা বুঝতে পারেন যে তাদের থেকে কোন জায়গাটাতে আপনি যখন পড়বেন বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। যেমন প্রথমে যেটা বললাম রবীন্দ্রনাথের ট্রেন্ড কি, রবীন্দ্রনাথের কোশ্চেনের ট্রেন্ড আপনি দেখবেন এখানে হচ্ছে কবিতার লাইন দিয়ে কোশ্চেন আসে। দেন হচ্ছে চরিত্র থেকে কোশ্চেন আসে, এটা খুবই ফ্রিকুয়েন্ট।
এরপর গ্রন্থের ধরন, যেমন শেষের কবিতা, এটা কি ধরনের কবিতা, এটা কি কবিতা নাকি উপন্যাস না কি ধরনের সাহিত্যকর্ম, এটা খুবই কমন কোশ্চেন। ওকে, যে এটা কি রবীন্দ্রনাথের কাব্য নাকি এটা আত্মজীবনীমূলক গ্রন্থ নাকি প্রবন্ধ নাকি এটা উপন্যাস। সো যেহেতু অনেক টাইপের নাকি নাটক, অনেক টাইপের যেহেতু সাহিত্যকর্ম আছে, গ্রন্থের ধরন আইডেন্টিফাই করা থেকে কোশ্চেন আসে। দেন হচ্ছে প্রথম প্রকাশ, মনে করেন যে তার প্রথম লেখা কোনটা, কোন পত্রিকায় আসে, প্রথম কবিতা কোনটা, প্রথম উপন্যাস কোনটা, এই যে প্রথম যত প্রথমত্ব, ওকে, যত প্রথমত্ব, এই প্রথমত্ব থেকে কোশ্চেন আসে যে মানে প্রথম কোনটা। দেন হচ্ছে তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ, সেগুলো থেকে কোশ্চেন সাধারণত আমরা দেখি যে আসে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ট্রেন্ড। তাহলে আপনি রবীন্দ্রনাথ যখন পড়বেন তখন এই জায়গাটা একটু মাথায় রাখবেন যে রবীন্দ্রনাথ থেকে আসলে বিগত মানে 15-16টা বিসিএসে এই জায়গাগুলো থেকে মানে ফোকাস করা হয়েছে, এই জায়গাগুলো ইম্পর্টেন্স পাইছে। এখন আমরা যদি একদম রিসেন্ট শিফট দেখি, এই রিসেন্ট শিফট আমি কেন অ্যাড করছি যে 45তম থেকে 50তম পর্যন্ত, যাতে করে আপনি বুঝেন যে এখন কোন ধরনের ট্রেন্ড আসতে যাচ্ছে বা যে রিসেন্ট টাইমে কেমন ধরনের ট্রেন্ড ফলো করা হচ্ছে। যেমন রিসেন্টলি যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ থেকে কোশ্চেনগুলোর ক্ষেত্রে যে কোটেশন বেসড কোশ্চেন বেশ বাড়ছে, কোটেশন বেসড কোশ্চেন মানে বেশ ইনক্রিজ হয়েছে। জনরা ক্লাসিফিকেশন, জনরা ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে কোনটা কোন ধরনের আত্মজীবনীমূলক অথবা হচ্ছে প্রবন্ধ অথবা হচ্ছে উপন্যাস, অর্থাৎ এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের জনরা বলতে আপনি ক্যাটাগরি চিন্তা করতে পারেন আর কি। যেমন মুভির ক্ষেত্রে আমরা ইউজুয়ালি জনরাটা বেশি ইউজ করি, ক্যাটাগরি আইডেন্টিফিকেশন বলতে পারেন, যে সাহিত্যকর্মের লিটারেচার ক্যাটাগরি আইডেন্টিফিকেশন। ওকে, এবং কিছু ট্রিকি মানে ম্যাচিং টাইপের কোশ্চেন। ওকে, যে এটা আমরা দেখি যে 45তম পরে যে এই জিনিসটা মানে একটু বাড়ছে। যেমন ট্রিকি ম্যাচিং বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন যে একই ধরনের নামের বা কাছাকাছি নামের সাহিত্যকর্ম মনে করেন রবীন্দ্রনাথেরও আছে, আবার মনে করেন যে নজরুলেরও আছে, আবার মনে করেন শরতেরও একটা কাছাকাছি নামের আছে, অথবা কোন একটা উপন্যাস বা সাহিত্যকর্মের যে চরিত্র, ওকে, এইটার এইটার আপনি দেখবেন যে এই চরিত্রগুলো দেখবেন যে অনেকগুলো সাহিত্যকর্মের ক্ষেত্রে কাছাকাছি নামের সাহিত্যকর্ম, অর্থাৎ যেগুলোতে একটু ট্রিকি মানে ট্রিক করা যায়, মানে কনফিউজ করা যায়। সো এই ধরনের কোশ্চেন আমরা দেখলাম যে মোটামুটি আবার মানে কিছুটা মানে ইনক্রিজ আমরা 45তম থেকে 50তম দিকে মানে বাড়ছে। সো আমরা এই জায়গাটাতে একটু গুরুত্ব দেবো। আমরা যদি দেখি যে নজরুল থেকে যে ধরনের কোশ্চেন, মোটামুটি নজরুল থেকে যদি আপনারা দেখেন যে বাজেয়াপ্ত গ্রন্থ, এটা হচ্ছে নজরুলের সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া, এবং বাজেয়াপ্ত গ্রন্থগুলোর মধ্যে কিন্তু যে সিকোয়েন্স, যে কোনটা সবার প্রথমে বাজেয়াপ্ত হয়, ইভেন এটা নিয়ে মানে হচ্ছে প্রথমবার যখন কোশ্চেন আসে এটার পরে একটা বিশাল কনফিউশনও আসলে তৈরি হয় যে কোনটা অ্যাকচুয়ালি তার সবার প্রথমে বাজেয়াপ্ত গ্রন্থ, কোনটা এরপরে, বা কোনটা হচ্ছে শেষ বাজেয়াপ্ত গ্রন্থ, আবার বাজেয়াপ্ত গ্রন্থ যেগুলো সেগুলোর মধ্যে কোনটা আগে প্রকাশিত। সো এই জায়গাগুলো একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। দেন হচ্ছে আমরা যদি দেখি যে কাব্যগ্রন্থ, তার কাব্যগ্রন্থগুলো থেকে কোশ্চেন হয় যে এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, বা এটা যে নজরুলেরই কাব্যগ্রন্থ কিনা। ওকে, দেন প্রথম যে তার যাবতীয় যত প্রথম, ওই যে যেটা বললাম প্রথমত্ব, এটা হচ্ছে বিসিএস এর খুবই একটা কমন একটা প্যাটার্ন। এটা যদি আমরা কোশ্চেনের ট্রেন্ডগুলো অ্যানালাইসিস করি বা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রথম উপন্যাস, প্রথম কবিতা, প্রথম গ্রন্থ, প্রথম কোন পত্রিকায় তিনি সম্পাদনা করেন, কোন পত্রিকায় লেখেন, এই বিষয়গুলা। এবং নজরুলের আপনারা জানেন যে খুবই লিমিটেড উপন্যাস, এবং ওই আপনার হচ্ছে যেই লিমিটেড উপন্যাস আছে সেই উপন্যাসগুলো আপনি কাহিনী সংক্ষেপ সহ জানার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে যেটা হবে, যেহেতু উপন্যাস কম, তাহলে কাহিনী সংক্ষেপ এবং আপনার চরিত্র যদি দুইটাই আপনি মানে একসাথে যখন সাহিত্য কর্মগুলো পড়বেন তখন যদি পড়ে ফেলেন, তাহলে রিটেনের জন্য আপনাকে মানে এটা একটু আগায় রাখবে। নজরুলের যেহেতু উপন্যাস কম, দ্যাটস ওয়াই উপন্যাসগুলো চরিত্র এবং উপন্যাসগুলোর কাহিনীর সঙ্গে বেশি গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি আমরা যদি 45তম পরে, এই জন্য সাম্প্রতিক পরিবর্তন বলতে 45তম পরে আমাদের ট্রেন্ডে কী ধরনের চেঞ্জ হচ্ছে, আমরা যদি এটা দেখি, আমরা দেখবো যে একই বই, বাট ওই বই থেকে নতুন তথ্য হয়তো বা আসতেছে, একই কবিতা বা একই কাব্যগ্রন্থ, একই উপন্যাস, বাট ওটা থেকে নতুন তথ্য। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে যেগুলো থেকে আসতেছে সেগুলো থেকেই নতুন ইনফরমেশন আবার জানতে যাচ্ছে। তার মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনার উপন্যাস থেকে বা বাজেয়াপ্ত গ্রন্থ থেকে মনে করেন কোশ্চেন আপনি যদি দেখেন, সো বাজেয়াপ্ত গ্রন্থগুলো খুব ভালো করে দেখে ফেলবেন। ওকে, এবং কোনটা প্রথমে বাজেয়াপ্ত হয়, কোনটা প্রথমে প্রকাশিত হয়, বা বাজেয়াপ্ত গ্রন্থগুলোর মধ্যে যদি কোনোটা প্রথমে পত্রিকায় যদি এটার কোনো একটা অংশ প্রকাশিত হয়, এই বিষয়গুলো একটু মানে দেখে ফেলবেন। তার মানে অন্যান্য অ্যাঙ্গেলগুলো দেখবেন যে একই বই থেকে যেহেতু বা একই জায়গা থেকে নতুন ইনফরমেশন দিয়ে কোশ্চেন হচ্ছে নজরুলের ট্রেন্ডে, তার মানে যেই জায়গাগুলো থেকে কোশ্চেন হচ্ছে ওই জায়গার একদম 360 ডিগ্রি আপনি কাভার করার চেষ্টা করবেন। দেন হচ্ছে রিসেন্ট বিসিএস এর ট্রেন্ডে আমরা তো মোটামুটি দেখছি যে কনফিউশন অপশনগুলো বাড়ানোর চেষ্টা করছে, সিমিলারিটি বা সিমিলার ওয়ার্ক অথবা সিমিলার চরিত্র,
সেগুলো ইনক্লুড করে কনফিউশন বাড়ানোর চেষ্টা করছে এবং কমন কোশ্চেন কিছুটা কমছে। তার মানে নজরুলের থেকে আমরা যদিও দেখি যে একই বই বা একই গ্রন্থ থেকে কোশ্চেন রিপিট হয়েছে, বাট ওই সেম কোশ্চেনটা হয়তো বা রিপিট হয়নি। তার মানে ওই সেম বই থেকে যেহেতু ডিফারেন্ট আঙ্গিকে কোশ্চেন করছে, তার মানে এই জায়গায় কমন কোশ্চেন কিছুটা কমছে। তার মানে যে কোশ্চেন বা যে এরিয়াগুলো থেকে কোশ্চেন হচ্ছে সেই এরিয়াটাতে আপনাকে মোটামুটি 360 ডিগ্রি অ্যাপ্রোচে আগাইতে হবে। বাজেয়াপ্ত গ্রন্থ, কাব্যগ্রন্থ, প্রথমত্ব, উপন্যাস, এগুলো থেকে একেবারে একদম ইন ডেপথে খুব ভালো মতন মনে করেন যে দেখে ফেলতে হবে। আমরা যদি টাইম বেসড শিফটের কথা একটু চিন্তা করি, আমি এই জায়গাটাকে মানে আমি একটু এভাবে আইডেন্টিফাই করছি যে 35তম থেকে 40তম কোশ্চেনের একটা স্পেসিফিক প্যাটার্ন ছিল যে আমরা দেখা গেছে যে ওরা 11 জন এটা খুব ভালো করে পড়ে গেলে হয়তো বা মানে খুব একটা সেফ জোনে থাকা যাইতো এবং মোটামুটি এটা খুব একটা কমন প্যাটার্ন ছিল। সীমিত কয়েকজন কবি তারাই রিপিটেডলি বারবার আসতো। বাট হচ্ছে আমরা যখন 41তম থেকে 50তম এখানে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ, এরপর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, ঠিক আছে, হ্যাঁ, এইগুলো দেখলাম যে আমরা বাড়লো। এরপর হচ্ছে মানে সমকালীন বা সমসাময়িক যে উপন্যাসিক যারা আছে এরা দেখলাম যে একটু ইনক্রিজ হয়েছে, এদের গুরুত্ব বাড়ছে। এবং শুধুমাত্র এমন না যে কবির ইম্পর্টেন্স বাড়ছে বা ঔপন্যাসিক তাদের ইম্পর্টেন্স বাড়ছে, তাদের দুজন থেকেই মোটামুটি সিমিলার গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ কোশ্চেনগুলো দেখলে আপনি মোটামুটি বুঝবেন যে শুধুমাত্র এমন এমন কখনোই করা হয়নি যে শুধুমাত্র কবিদেরকেই ইম্পর্টেন্স দিয়ে মানে কবিদের কোশ্চেনের সংখ্যায় বাড়ানো হয়েছে যাতে আপনি মানে বা হচ্ছে উপন্যাসিকদের ইম্পর্টেন্স বাড়ছে। দুইটাই সিমিলারলি এখানে হচ্ছে বাড়ছে। এটা হচ্ছে আমাদের টাইমলি মানে টাইম অনুযায়ী যে শিফটটা। তার মানে এখন আর সীমিত কয়েকজন কবির মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি 35 থেকে 40তম পর্যন্ত মতো, সেটা হচ্ছে মানে এখন অ্যাপ্লিকেবল হবে না। আমরা আধুনিক কবি যদি আমরা দেখি, আমরা কিন্তু আগেই বলছি যে আমি কিন্তু মানে মোটামুটি এইখানে আমরা যখন বললাম যে আমরা 35 থেকে 50 এই যে আধুনিক যুগ বলতে এখানে 47 পর্যন্ত একটা ট্রেন্ড। আর যদি আমরা হচ্ছে এর পরের আধুনিক কবি যদি আমরা দেখি, আমরা এই কবিদের মানে ইম্পর্টেন্স ধারাবাহিকভাবে বিসিএসে মানে বাড়ছে। যেমন শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন নারী মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার ইম্পর্টেন্সটা বিসিএসে মোটামুটি সবসময় থাকে নারী মানে সাহিত্যিক হিসেবে। দেন হুমায়ুন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, এদের গুরুত্ব তুলনামূলকভাবে বাড়ছে। বাট রিসেন্ট বিসিএসে মানে স্পেশালি হচ্ছে আপনি 47তম 50তমতে আপনার শামসুর রহমান, এরপর হচ্ছে নির্মলেন্দু গুণ, এরপর হচ্ছে সৈয়দ শামসুল হক, এদের গুরুত্ব কিছুটা কমবে পরিবর্তিত প্রেক্ষাপটে। এবং মুসলিম যে কবি সাহিত্যিক তাদের গুরুত্ব কিছুটা বাড়বে। হ্যাঁ, মুসলিম কবি সাহিত্যিক যারা আছেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে শামসুর রহমান বা নির্মলেন্দু গুণ যাদেরকে আমি বললাম যে যাদের ইম্পর্টেন্স কিছুটা কমতে পারে, যেহেতু এই জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন অলরেডি বিগত বিসিএসে হয়েছে, মানে ওই জায়গাগুলো থেকে ইম্পর্টেন্স অনেক বেশি ছিল, অনেক সময় রিপিট কোশ্চেন আসলেও দেখা যাবে যে তাদের থেকে আসতে পারে। তার মানে বাদ দেওয়া যাবে না, যেহেতু মানে মানে 35তম থেকে মোটামুটি আপনি বলতে পারেন যে 46তম পর্যন্ত মানে একটা স্টেডি ট্রেন্ড ফলো করছে এবং মোটামুটি 47তম থেকে 50তমতে এসে নতুন একটা ট্রেন্ড শিফট আমাদের মোটামুটি হচ্ছে। সো দুইটার দিকেই মোটামুটি একটু আপনারা মানে খেয়াল রাখবেন। ওকে, দেন হচ্ছে পত্রিকা সাহিত্য আন্দোলনের মধ্যে আমরা যদি দেখি এই জায়গাটাতে একটু রিপিট কোশ্চেন আমরা বেশি পাই। বাংলা সাহিত্যে যদি আমরা বলি যে রিপিট কোশ্চেন, এই রিপিট কোশ্চেন আমি বলবো যে এই একটা জায়গাতে কিছুটা পাওয়া যায়। এবং এর মধ্যে সবচেয়ে মানে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা বলি যে আচ্ছা আমি এখানে যেটা বলতেছিলাম যে মুসলিম কবি সাহিত্যিক হচ্ছে যে মানে 50তম বিসিএস লিখিত অথবা 51তম বিসিএস এর প্রিলি, এটাতেও কিন্তু মুসলিম কবি সাহিত্যিকের গুরুত্ব কিন্তু সবসময় বেশি থাকবে। ওকে, কারণ 47 থেকে যে ট্রেন্ড শিফট এটা মানে মোটামুটি এটা যেই মানে ধারণা দিচ্ছে যে 51তমতেও এটার মানে ইম্পর্টেন্সটা বেশি থাকবে। আমরা যদি একটু রিপিট কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করি, সো রিপিট কোশ্চেনগুলোর মধ্যে আমরা মানে যে পত্রিকা এবং সাহিত্য যেটা বলতেছিলাম যে পত্রিকা সাহিত্যের মধ্যে আসলে রিপিট কোশ্চেনের মানে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। সমাচার দর্পণ, সবুজপত্র, কল্লোল, গ্রাম বার্তা, প্রকাশিকা মীর মোশাররফ হোসেনের, দেন ঢাকা প্রকাশ। সো দেখবেন যে এইগুলা থেকে খুব বেশি আসছে। সো পত্রিকাগুলোর মধ্যে এগুলাকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন, স্পেশালি এগুলোর মধ্যে যদি কোনো সাল থাকে সেই সালটাও দরকার হলে একটু পড়ার চেষ্টা করবেন, বিকজ এগুলো থেকে যেহেতু রিপিট কোশ্চেন হচ্ছে। সো একই জায়গা থেকে যদি একটু ভিন্ন আঙ্গিকে প্রশ্ন আপনাকে করে যাতে করে আপনি এটা পারেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের হচ্ছে এটা কোন ছন্দে লেখা, অমিত প্রাকৃত ছন্দ অথবা হচ্ছে মাত্রাবৃত্ত, ভাষা। সো এগুলো থেকে মোটামুটি মানে ট্রেন্ড তুলনামূলকভাবে কম কোশ্চেন আসে।
ইউজুয়ালি হচ্ছে মানে প্রতি বিসিএসে একটা বলবো না, দেখা যায় অনেক ক্ষেত্রে 2 বিসিএসে একটা। মানে এখানে এমন এমন হয় না যে আপনাকে অমিত টাকর ছন্দের সংজ্ঞা বা এই টাইপের কোনো কোশ্চেন হয় না। এখানে ইউজুয়ালি হয় কোথায় কোনটা প্রয়োগ করা হয়েছে, যে এটা এই সাহিত্যকর্মটা যে কোন ছন্দকে মানে ফোকাস করেছে বা কোন ছন্দে এটা রচিত হয়েছে, এই জায়গাটাতে ইম্পর্টেন্স দেওয়া হয়। এবার আমরা মোটামুটি যদি আমরা বলি যে 35তম থেকে 50তম পর্যন্ত আমরা যদি ফেজগুলো একটু দেখি, আমি এটাকে 3টা ফেজে ভাগ করেছি। মোটামুটি ফেজ 1 হচ্ছে 35তম থেকে 38তম, দেন 39 থেকে 44তম, আর দেন হচ্ছে 45 থেকে 50তম, মানে মোটামুটি অন অ্যাভারেজ 5টা 5টা করে যদি বিসিএস একটু চিন্তা করেন। প্রথম যে ফেজ যেটা আমি বলতেছিলাম যে একদম ক্লাসিক্যাল যে কবি সাহিত্যিক, অর্থাৎ দেখা গেল যে অনেকটা মানে ওরা 11 জন খুব ভালো করে পড়ে গেলে, প্রাচীন মধ্যযুগ খুব ভালো করে পড়ে গেলে মোটামুটি বাংলা সাহিত্য কাভার করে আসা যেত। সো ক্লাসিক যে কবি সাহিত্যিক যারা ছিলেন তারা খুবই হেভি ইম্পর্টেন্স ছিল, এবং রবীন্দ্রনাথের একটা খুবই হিউজ ডোমিনেন্স ছিল। যে রবীন্দ্রনাথের খুব মানে ম্যাসিভ ডোমিনেন্স, আপনি 35 থেকে 38তম কোশ্চেনগুলো যদি দেখেন আপনি দেখবেন যে রবীন্দ্রনাথ থেকে অনেক কোশ্চেন ছিল। দেন চর্যাপদ থেকে একদম শিওর শর্ট কোশ্চেন, মানে একদম আসবেই, এটা কোনো মিস নাই মানে প্রথম দিকের বিসিএসগুলোতে। বাট পরের দিকের বিসিএসগুলোতে কিন্তু এমনও আছে যে আপনার চর্যাপদ হয়তো বা মিস আছে, মধ্যযুগের যে কবি সাহিত্যিক ওখান থেকে 5টা কোশ্চেন হয়ে গেছে। বাট প্রথম ফেজে চর্যাপদ একদম হেভিলি মানে মানে কনফার্ম একটা কোশ্চেনের মতো ছিল। যদি আমরা ফেজ 2তে দেখি, ফেজ 2তে মোটামুটি একটু ব্যালেন্স করা হয়েছে, পত্রিকা সাময়িকী আবার আসছে, দেন হচ্ছে আধুনিক সাহিত্য আস্তে আস্তে প্রাধান্য পাইছে, অর্থাৎ 1800 থেকে 47, আবার 47 থেকে বর্তমান পর্যন্ত যে কবি সাহিত্যিক তারাও হচ্ছে এখানে মোটামুটি ইম্পর্টেন্স আস্তে আস্তে আমরা দেখি যে পরের 5টা বিসিএসে বাড়ছে। আমরা একদম রিসেন্ট বিসিএস যেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে, সের দিকে যদি তাকাই আমরা দেখব যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবি সাহিত্যিক মোটামুটি সাহিত্যকর্ম বা কবি সাহিত্যিক অনেক বেশি বাড়ছে, এবং সমকালীন যে সমকালীন লেখক বা সাহিত্যিক তাদের থেকে মোটামুটি কোশ্চেন আসে, কোটেশন বেসড কোশ্চেনের সংখ্যা অনেক বাড়ছে, যে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা কে বলছে, এবং ট্রিকি ফ্যাক্ট মানে ট্রিকি কোশ্চেন বা কনফিউশন কোশ্চেন তুলনামূলকভাবে আমরা দেখি যে রিসেন্ট বিসিএসগুলোতে মানে বাড়ছে। এবং একই লেখক অথবা একই বই সেটা থেকে ভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন, এই ট্রেন্ডটা বাড়ছে। তার মানে হচ্ছে আমাদের বর্তমান যে ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী আমরা দেখব যে যেই কবি সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ বা যেই কবি সাহিত্যিকদের যেই টপিক বা যেই পার্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই পার্টের আমরা সবগুলো অ্যাঙ্গেল কাভার করার চেষ্টা করব, যাতে ওই কবি সাহিত্যিক থেকে অন্যান্য টাইপের বা অন্যান্য দিকের কোশ্চেনগুলো আসলেও আমরা যাতে এটাকে মোটামুটি মানে সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারি, আমরা যাতে সুন্দরভাবে এটাকে মানে কাভার করতে পারি। সো এই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের রিসেন্ট ট্রেন্ড বা রিসেন্ট ফেজে। এখন মানে ফিউচার ট্রেন্ড কেমন হইতে পারে? সো ফিউচার ট্রেন্ডের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে মানে খুব বেশি প্রবাবিলিটি, ভেরি হাই প্রবাবিলিটি যদি আমি বলি, যে যেটা থেকে মানে মানে মিস হওয়ার তেমন কোনো চান্স আসলে নাই। ওকে, হ্যাঁ, যেটা থেকে মিস হওয়ার তেমন কোনো চান্স নাই, যেমন হচ্ছে মনে করেন চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, রবীন্দ্রনাথ কোটেশন, নজরুলের মানে রবীন্দ্রনাথ এমন না যে রবীন্দ্রনাথের অনলি কোটেশন পড়বেন বা নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থ পড়বেন, যেমন রবীন্দ্রনাথের কোটেশনের উপর একটু ফোকাস করবেন, কোটেশন টাইপ যে কোশ্চেন, নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এবং সমকালীন কবি সাহিত্যিক। সমকালীন কবি সাহিত্যিক বলতে আসলে 47 পরবর্তী কবি সাহিত্যিক। যেমন সমকালীন, আমি যখন সমকালীন কবি বলবো তখনই আপনি ধরে নেবেন যে 47 পরবর্তী কবি সাহিত্যিক, মানে 47 পরবর্তী মানে রবীন্দ্র নজরুল শরৎ পরবর্তী যে কবি সাহিত্যিক যারা আছেন তাদের হচ্ছে মানে ইম্পর্টেন্স যেইগুলো হচ্ছে মানে আমাদের ট্রেন্ডে ইম্পর্টেন্স বাড়তেছে রিসেন্ট বিসিএসগুলোতে। তার মানে এগুলো হচ্ছে আমাদের সময়ও মানে 51তম ক্ষেত্রেও এটা একটা মানে রাইজিং এরিয়াতে থাকবে। এর মধ্যে থাকবে হচ্ছে ছোট গল্প, নারী লেখক, নারী মানে সাহিত্যিক যারা আছেন তাদের দিকে একটু ফোকাস করার চেষ্টা করবেন, কারণ ওই দিকের কোশ্চেন একটু বাড়তেছে। সাহিত্য, এরপর হচ্ছে মানে মানে কি বলে মানে সাহিত্য আন্দোলন, এটার দিকে একটু দেখবেন। আরেকটা হচ্ছে চরিত্র শনাক্তকরণ, অর্থাৎ বিভিন্ন যে সাহিত্যকর্ম সেই সাহিত্যকর্মের চরিত্র আইডেন্টিফিকেশন, ঠিক আছে, যে কোনটা কোন সাহিত্যকর্মের বা কোনটা কোন সাহিত্যিকের মানে কি বলে সাহিত্যকর্ম। এখান থেকে মোটামুটি যদি আসে অবাক হবেন না। যেমন হচ্ছে এখানের মধ্যে আমি বলবো যে ছন্দ, স্পেশালি আমি বলবো যে ছন্দ জায়গাটা একটু মাথায় রাখতে পারেন। ধ্বনিবিজ্ঞান এবং অভিধান এগুলো মোটামুটি যদিও বাংলা সেকেন্ড পার্ট পড়ে যায়, যে বাংলা সেকেন্ড পার্টের জায়গাটাতে এই জায়গাটাতে দেখা যায় মোটামুটি রিসেন্ট টাইম একটু আসতেছে। আমরা মোটামুটি ছন্দ, আর একটা হচ্ছে প্রথমত্ব, যে এই কবি সাহিত্যিকের প্রথম মানে বই কোনটা, প্রথম প্রকাশিত কোন জায়গায় হয়, কোন পেপারে বা কোন পত্রিকায় প্রথম সম্পাদনা করেন, এই টাইপের জিনিস।
এবার আমরা আরেকটু গুরুত্বপূর্ণ এরিয়াগুলো আমরা একটু বাছাই করে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কবি সাহিত্যিক বা বিভিন্ন প্রাচীন মধ্যযুগের আমরা মোটামুটি এখন পর্যন্ত কিন্তু আমরা একটু ট্রেন্ড আলোচনা করলাম। যেমন আমরা কিন্তু ওই যে নজরুলের ট্রেন্ড, রবীন্দ্রনাথের ট্রেন্ড, এই ট্রেন্ড সবগুলো আলোচনা করলাম। আমাদের ভবিষ্যৎ ট্রেন্ড কেমন হতে পারে সেগুলো দেখলাম, সরি। এবং আমরা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ এরিয়াগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের। যেমন প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ থেকে কাব্যগ্রন্থ শনাক্ত, কবিতার লাইন, নাটক বনাম উপন্যাস, অর্থাৎ হচ্ছে কোন ধরনের গ্রন্থ, এটা কি নাটক নাকি এটা উপন্যাস, এই ধরনের হচ্ছে এই আইডেন্টিফিকেশনটা তার প্রথমত্ব। এবং তার আত্মজীবনীমূলক গ্রন্থ, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে প্রিলি এবং রিটেন দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। তার আত্মজীবনীমূলক যে গ্রন্থগুলো আছে সেটা। সো এটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন আপনি পড়বেন তখন হচ্ছে এই জায়গাগুলোতে খুব বেশি ডেপথে পড়ার চেষ্টা করবেন, বেশি দেখার চেষ্টা করবেন, এবং এই জায়গাগুলোতে আপনি দরকার হলে একের অধিক রেফারেন্স বই দেখার চেষ্টা করবেন। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের প্রথমেই যেটা বললাম বাজেয়াপ্ত গ্রন্থ, তার হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া। কাব্যগ্রন্থ, উপাধি, প্রথম ওই যে প্রথম যেটা বললাম যে প্রথমত্ব, তার প্রথম কবিতা, প্রথম উপন্যাস, এই ধরনের। আরেকটা হচ্ছে তার গল্প এবং উপন্যাস। তার গল্প গ্রন্থ কিন্তু খুবই লিমিটেড এবং তার উপন্যাস এটাও কিন্তু খুবই লিমিটেড। দ্যাটস ওয়াই ওই জায়গার ইম্পর্টেন্স অলওয়েজ একটু বেশি থাকবে। বঙ্কিমের ক্ষেত্রে তার প্রথম উপন্যাস এই জায়গাটা থেকে কোশ্চেন একটু বেশি আসে। দেন তার উপন্যাসের চরিত্র থেকে মানে কোশ্চেন বেশি আসে, যে বঙ্কিমের উপন্যাসের চরিত্রগুলো থেকে। বঙ্কিমের উপাধি এবং তার সম্পাদনার কাজ, আপনারা জানেন বঙ্কিম কিন্তু সম্পাদনার সাথেও সম্পৃক্ত ছিলেন। আপনারা যদি বিগত কোশ্চেনগুলো দেখেন আপনি দেখবেন যে এই জায়গাটাতে আপনাকে মানে ইম্পর্টেন্স বেশি দিতে হবে আপনি যখন বঙ্কিমকে আপনি পড়বেন। ওকে, আমি কিন্তু আপনাদের পড়ার মানে ফোকাস এরিয়া বা কোন জায়গাটাতে আপনি বেশি গুরুত্ব দিবেন, স্ট্রেস দিবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনি যখন পড়েন যখন ওই জায়গাটাতে আপনি বেশি মানে কনসেন্ট্রেট করতে পারেন বা একটু বেশি সময় দিতে পারেন। আমরা যদি মাইকেল থেকে দেখি, মাইকেল থেকে মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া। এছাড়া তার অমিত্রাক্ষর ছন্দ, যেহেতু এই ছন্দটা তার মানে সে স্টার্ট করলো। দেন তার নাটক, তার যে যে কয়টা হচ্ছে নাটক আছে, এবং তার প্রথম মানে মানে প্রথমত্ব, প্রথম যাবতীয় সব কিছু, তার প্রথম মানে মহাকাব্য, প্রথম মনে করেন যে নাটক, হ্যাঁ, প্রথম কবিতা। সো মানে বহুত বাংলায় বহুত ইংরেজিতে। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে এই জায়গাটা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে শরৎচন্দ্র। শরৎচন্দ্র আমরা হচ্ছে শরৎ থেকে আমরা মোটামুটি উপন্যাস এবং তার চরিত্র, শরতের ছদ্মনাম, ছদ্মনাম থেকে কোশ্চেন আসে, এবং তার প্রথমত্ব বা প্রথম প্রকাশ, প্রথম লিখিত গ্রন্থ, কাব্য, উপন্যাস। সো এই জায়গাটা হচ্ছে শরৎ থেকে গুরুত্ব পাবে বেশি। আমরা যদি আধুনিক যুগের আরও কিছু কবি দেখি, যেমন শামসুর রহমান, তিনি 45তম থেকে মোটামুটি এই কবি মানে প্রশ্ন সংখ্যা বাড়ছে। বাট আমি যেটা বললাম যে রিসেন্ট টাইমে হয়তোবা ইম্পর্টেন্স কিছুটা কমতে পারে, এবং তার হচ্ছে এখানে গুরুত্বের মধ্যে তার কবিতা, তার উপাধি এবং তার মুক্তিযুদ্ধ প্রসঙ্গ বা মুক্তিযুদ্ধ বিষয়ক যে সাহিত্যকর্ম সেটার গুরুত্ব এখানে বেশি থাকবে। ওকে, আচ্ছা। দেন আমরা যদি দেখি নির্মলেন্দু গুণ, তার হচ্ছে কবিতা শনাক্তকরণ, অর্থাৎ কবিতা এটা কাল লেখা, বা নির্মলেন্দু গুণের বিখ্যাত যে কবিতার মানে বইগুলা, সেই বইগুলোর নাম, তার মুক্তিযুদ্ধ বিষয়ক যে মানে বই যেগুলো আছে সেগুলো হচ্ছে গুরুত্ব পাবে। হুমায়ুন আহমেদের ক্ষেত্রে হচ্ছে তার উপন্যাসগুলো স্পেসিফিকলি এবং তার চরিত্র, আর হচ্ছে কিছু সিরিজ আছে, যেমন ওই যে মানে মানে হুমায়ুন আহমেদের কিছু মানে ক্লাসিক্যাল সিরিজ আছে, আপনারা সবাই তো জানেন মোটামুটি, হিমু সিরিজ বা অন্যান্য যে সিরিজগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানবেন। আরেকটা হচ্ছে তার যে সিরিজগুলো নিয়ে বা তার যে মানে লেখাগুলো নিয়ে, যে একটা একটা তো মনে করেন যে সিরিজ যেমন হচ্ছে হিমু সিরিজ একটা আমি বললাম, আরেকটা হচ্ছে তার যেই সিরিজ বা লেখাগুলো নিয়ে যেগুলো টিভি সিরিজ যেগুলো করা হয়েছে সেগুলো সম্পর্কে জানবেন, যে তার মানে কোন গ্রন্থ বা তার কোন উপন্যাসকে কেন্দ্র করে বিটিভিতে সিরিজ তৈরি করা হয়েছে। সো এই জায়গাটা একটু দেখবেন। আখতারুজ্জামান ইলিয়াস, যেটা বলতেছিলাম, আখতারুজ্জামান ইলিয়াস থেকে কিন্তু কোশ্চেন কম আসে, বাট যে কোশ্চেনটা আসে এটা খুবই হাই কোয়ালিটি কোশ্চেন আসে, মানে হচ্ছে বেশ মানে জটিল কোশ্চেন আসে, সহজ কথা। দেন সেলিনা হোসেন, যেটা বললাম যে নারী লেখক হিসেবে, নারী লেখকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে তার এই জায়গাটা থেকে সেলিনা হোসেন থেকে কিন্তু কোশ্চেন বাড়ছে। এবং যেটা বলতেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে আমরা মোটামুটি নিচের যে তিনজন, এই নিচের তিনজনের ইম্পর্টেন্স মোটামুটি একটু বেশ ভালো থাকবে। জসিমউদ্দিন, ফররুক আহমদ, আবুল ফজল, হাসান আজিজুল হক, ওকে। সৈয়দ শামসুল হক আসলে অত বেশি ওইরকমভাবে আমি মানে বলবো না, বাট ওই যে কোশ্চেনের যদি আমরা কাউন্ট বা কোশ্চেনের ডেপথ সেটা যদি দেখি তাহলে সেই হিসেবে ইম্পর্টেন্ট। বাট 47 টু অনওয়ার্ড
47 থেকে 50তম পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে আমার মতে হচ্ছে হাসান আজিজুল হক, জসিমউদ্দিন, ফরুক আহমদ, আবুল ফজল, তাদের ইম্পর্টেন্সটা অনেক বেশি থাকবে। মধ্যযুগে যদি আমি বলি, মধ্যযুগের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ থাকবে বিদ্যাপতি, ভারতচন্দ্র রায়গুণাকর, আলাওল এবং বৈষ্ণব পদাবলীর যে কবি সাহিত্যিক যারা আছেন তাদেরকে খুব গুরুত্ব দিয়ে আপনি কভার করবেন, যেটা হচ্ছে মধ্যযুগ থেকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা ওভারঅল মানে আমরা যা আলোচনা করলাম আমাদের ট্রেন্ড গুলা নিয়ে, এটার একটা সামারি আপনাদের সাথে এবার আমি মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করি। যে সামগ্রিক ট্রেন্ড যদি আমি বলি, যে এই 15টা বিসিএস বা 16টা বিসিএসে যে আধুনিক সাহিত্য থেকে, যেহেতু বিসিএস এর আমাদের কোশ্চেনের মধ্যে মানবন্টনে বলে দেওয়া আছে আধুনিক সাহিত্য থেকে 15টা কোশ্চেন আসবে, বাট আমাদের 50তম থেকে যে মানবন্টন সেখানে আধুনিক সাহিত্য থেকে 10টা কোশ্চেন আসার কথা বলা হয়েছে। সো প্রতি বিসিএসে যদি 10টা 15টা করে কোশ্চেন আসে, তাহলে সবচেয়ে বেশি আসলে আধুনিক যুগ থেকেই আসতেছে কোশ্চেন। এটাতে কোনো মানে দ্বিমত নাই। মোটামুটি যেটা বললাম যে মানে 65 থেকে 70% এটাই হচ্ছে আধুনিক যুগ থেকে। এছাড়া মধ্যযুগে 20-25% এবং প্রাচীন যুগ থেকে 5-10%-এর মতো কোশ্চেন আমাদের মানে চলে আসে বা আসতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কবি সাহিত্যিক বলি, মানে আমি যদি 3 স্টার দিতে বলি, তাহলে 3 স্টার আমি দিব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিম, শরৎচন্দ্র, জীবনানন্দ দাশ। এদেরকে আমি বলবো হচ্ছে 3 স্টার, মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখন আপনারা হচ্ছে এই যে কবি সাহিত্যিক আমি যেগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করে দিচ্ছি, এগুলোতে অলওয়েজ চেষ্টা করবেন একাধিক রেফারেন্স পড়ার জন্য। যে আমার যে পিডিএফটা আছে, আমার পিডিএফটা মানে খুবই মানে সেলফ সাফিসিয়েন্ট, বাট তারপরে আমি বলবো আমার পিডিএফ এর বাইরেও আপনার দরকার হলে আরেকটা বই পড়েন, অথবা আপনি যদি নর্মালি ডাইজেস্ট পড়ে থাকেন তাহলে একটা ডাইজেস্টের পাশাপাশি আপনি অগ্রদূত বা অন্য যে কোনো প্রকাশনের একটা বই দেখতে পারেন। তাহলে যেটা হবে আপনি মানে কোনো ইনফরমেশন যাতে এগুলো থেকে মিস না হয়ে যায় এটা ইনশিওর করা। মানে একাধিক রেফারেন্স বই পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যাতে মিস না হয়ে যায়, আর কিছুই না। বাট একাধিক রেফারেন্স বই থেকে কি সবগুলো পড়বো, এটা আবার করতে যায় না। এটা করতে গেলে মনে করেন যে আপনি কোনো সাবজেক্টের কোনো সিলেবাসই শেষ করতে পারবেন না, পরীক্ষা খারাপ দিয়ে বসে থাকবেন। শুধুমাত্র ইম্পর্টেন্ট যে, যেমন আমি বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক, সো যে রবীন্দ্রনাথ, আপনি রবীন্দ্রনাথ বেশ কয়েকটা মানে দুইটা তিনটা বই থেকে পড়েন না, অসুবিধা কোথায়? মোস্ট অফ দ্য ইনফরমেশন আপনি কমন বা রিপিটই পাবেন। আপনি একটা বই থেকে যদি রবীন্দ্রনাথ পড়ে ফেলেন, বা আমার পিডিএফ থেকে যদি আপনি রবীন্দ্রনাথটা পড়ে ফেলেন, এরপর যদি আপনি যান আপনার যে কোনো বইতে যদি যান, আপনি দেখবেন যে 90% আপনি কমন পাচ্ছেন, আপনি 10% হয়তো বা ডিফারেন্ট। এরপর আপনি আরেকটা বইয়ে গেলেন, দেখবেন যে আপনি 95% কমন পাইছেন, হয়তো 5% আপনি নতুন ইনফরমেশন, ওই 5% বা 10% নতুন ইনফরমেশনটা পড়বেন। সো এটা মানে মানে কি বলে শুধুমাত্র আমি যেগুলোকে গুরুত্বপূর্ণ বলতেছি বা যেগুলো বলতেছি যে যেগুলো থেকে আপনাদের মানে ট্রেন্ড মানে নতুন সামনের দিকে আসার চান্স একটু বেশি, সেগুলো আপনারা এই 2-3টা রেফারেন্স বই দেখতে পারেন। বাট একটা রেফারেন্স বই ভালো করে দেখবেন, একটা মূল রেফারেন্স রাখবেন যেটা আপনি খুব ভালো করে দেখবেন, হয় আমার পিডিএফ, নাইলে ডাইজেস্ট, নাইলে অগ্রদূত, যে কোনো একটা। আমি কখনো আপনাদেরকে রিজিডলি কোনো ডিসিশন দিয়ে দিই না যে এটাই আপনারা পড়বেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা, বাট একটা মূল রেফারেন্স হিসেবে দেখবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার যে সাহিত্যের পিডিএফ যেগুলো আছে, একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে সাহিত্যের পিডিএফগুলোর মধ্যে যে লিখিত যে কোশ্চেনগুলো, সেই লিখিত কোশ্চেনগুলো এখনই আপাতত নোট করার এখন আপাতত প্রয়োজন নেই। জাস্ট ওই লিখিত কোশ্চেনগুলো আপনি ওটার অ্যান্সারটা একটু জেনে রাখেন। ওকে, লিখিত কোশ্চেনগুলোর অ্যান্সারটা জেনে রাখেন, তাহলে আপনার প্রিলির পড়াটাতেও মানে হেল্প হবে। বাট এটা এখন আপাতত নোট না করলেও চলবে। ঠিক আছে? আচ্ছা, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের মধ্যে আমাদের হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র, জসিমউদ্দিন, সুকান্ত, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, মুনির চৌধুরী, সেলিনা হোসেন, ফররুক আহমদ। এরা হচ্ছে আমি বলবো মানে 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 এরা হচ্ছে 2 স্টার আমি দিতে পারি, অথবা 2.5 স্টার দিতে পারি। সো এই কবি সাহিত্যিক যারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে একাধিক রেফারেন্স দেখার চেষ্টা করব। আর আমরা যদি টপিক ওয়াইজ চিন্তা করি যে এই কবি সাহিত্যিক থেকে আমরা মানে সবচেয়ে বেশি কী ধরনের কোশ্চেন, সেক্ষেত্রে আমরা দেখবো যে মানে লেখক এবং কর্ম, মানে হচ্ছে তোমার আপনার কে কোনটা লিখছে, কোন গ্রন্থ কার লেখা বা কোন উপন্যাস কার লেখা, এই যে মিল। দেন হচ্ছে প্রথম গ্রন্থ, প্রথম প্রকাশ, প্রথম উপন্যাস, তার উপাধি, বিখ্যাত চরিত্র, যুগের বৈশিষ্ট্য। সো এই এরিয়াগুলা আমরা একটু কভার করার চেষ্টা করব বা ফোকাস করার চেষ্টা করব। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের মানে বাংলা সাহিত্যের ট্রেন্ড অ্যানালাইসিস ক্লাস। আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা সবসময়ের জন্য।